হ্যালো স্টুডেন্টস, স্বাগত অনলাইন ক্লাসে। পর্যাবৃত্তিক গতি এই চ্যাপ্টারটা নিয়ে আমাদের আলোচনা চলছিল বিগত কয়েকদিনের ক্লাসগুলোতে। যেহেতু তোমাদের ইয়ার ফাইনাল খুবই সন্নিকটে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে, আমরা এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্নগুলো আজকে ডিসকাস করব। এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্নগুলো মূলত যে কন্টেন্টগুলোকে ঘিরে, সেগুলো হচ্ছে প্রথমত যে গত ক্লাসে দেখিয়েছি তোমাদের সরল দোলন গতির ক্ষেত্রে শক্তির নিত্যতা, সেই ক্যাটাগরি বা সেই টপিকটা থেকে ম্যাথ আসে। সেকেন্ড দোলকের সাহায্যে দোলনকাল নির্ণয় বা সরল দোলন গতির সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়, যেটা বলেছি সেই ক্যাটাগরির বা সেই টপিক রিলেটেড ম্যাথগুলো থাকে। স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং এর সমবায়, সেটা ম্যাথ রয়েছে। তো সে কিছু ম্যাথ তোমাদের আজকে একসাথে আমরা প্র্যাকটিস করব। আর যেহেতু সৃজনশীল ফরম্যাটে অনেক ক্যাটাগরির প্রশ্ন থেকে অনেক ধরনের উদ্দীপক হয়, তোমাদেরকে তো আমি এক একটা কন্টেন্ট রিলেটেড এক একটা ম্যাথ ক্লাসে শেয়ার করি বা শো করি বা ডিসকাস করি, বাট ওই কন্টেন্ট ওই টপিকগুলো রিলেটেড যত ধরনের ম্যাথ রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ভালো রেজাল্ট করার জন্য। তো প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন যেটা আছে, মতিন একদিন একটি সেকেন্ড দোলককে পাহাড়ের পাদদেশে নিয়ে দেখলো দোলকটি সঠিক সময় দেয়, কিন্তু পাহাড়ের চূড়ায় গিয়ে দেখলো দোলকটি ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়। এখানে ঘন্টায় সময় হারায় কথাটা বলা হচ্ছে, অনেক সময় দিনের হিসেবে বলা হয় দিনে এত সেকেন্ড সময় হারায়। তো তোমরা সেটা খেয়াল করবে, কি ঘন্টায় বলেছে না দিন বলেছে না কিভাবে জিনিসটা এসছে সেই হিসেবে অ্যান্সার করবে। ক নম্বর প্রশ্ন হচ্ছে, পাহাড়ের চূড়ায় দোলকের দোলনকাল বের করো। যে সেকেন্ড দোলক তার কথা বলা হচ্ছে, যে একটা সেকেন্ড দোলক পাহাড়ের পাদদেশে, সেটা কিন্তু একটা দোলক ঠিক সময় দেয়, কিন্তু পাহাড়ের চূড়ায় গিয়ে 30 সেকেন্ড সময় করে সে হারায়, মাইনাস হয়। তাহলে সেক্ষেত্রে পাহাড়ের চূড়ায় দোলনকাল আমাদেরকে বের করতে হবে। প্রথম প্রশ্ন অর্থাৎ ক নাম্বার প্রশ্ন যদি আমরা সমাধান করতে চাই, এখানে বলা হচ্ছে প্রতি ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়। আমরা সেকেন্ড দোলকের ক্ষেত্রে জানি যে একটা পূর্ণ দোলনের জন্য সময় হচ্ছে 2 সেকেন্ড, অর্থাৎ একটা অর্ধ দোলনের সময় হচ্ছে 1 সেকেন্ড করে। তাহলে একটা সেকেন্ড দোলকের ঘন্টায় তার অর্ধদোলন সংখ্যা কতটি? অর্ধদোলন সংখ্যা হচ্ছে 36টি। ঘন্টায় 1 ঘন্টা হিসেব করলে 60 × 60, তো প্রতি একটা দোলন পূর্ণ দোলনের সময় হচ্ছে 1800 সেকেন্ড ঘন্টার জন্য, কিন্তু অর্ধ দোলনের সময় যদি আমি হিসেব করি সেটা কত সেকেন্ড হবে? 3600 সেকেন্ড, ঠিক আছে, ঘন্টায়। তো সেখান থেকে সেই দোলকটি 30 সেকেন্ড সময় হারিয়ে ফেলে। দোলকের হারানো সময় হচ্ছে 3600, অর্ধ দোলন 3600টি, মানে এখানে 3600 সেকেন্ড, সেখান থেকে 30 সেকেন্ড সময় সে হারায় দোলকটি পাহাড়ের চূড়ায় গেলে। তাহলে বাকি থাকে কতটি অর্ধদোলন? বাকি থাকে অর্ধদোলন সংখ্যা সমান হচ্ছে 3600 - 30, অর্থাৎ 3570টি, বা অর্ধদোলন যদি বলি এটা সেকেন্ড হিসেবেও বলতে পারি। অর্ধদোলন হচ্ছে 3570টি। এখন আমাদের দোলন কাল বের করতে হবে। দোলন কাল মানে একটি পূর্ণ দোলনের সময়, আর একটা সেকেন্ড দোলকের ক্ষেত্রে পূর্ণ দোলন মানে সেটা কি 2 সেকেন্ড বা 2টা অর্ধ দোলনের সময়। একটা সেকেন্ড দোলকের ক্ষেত্রে পূর্ণ দোলন হলো 2টা অর্ধ দোলনের সময়। এখন এই দোলক ঘড়িটা সেটা 3570টি অর্ধদোলন দিচ্ছে আমার ভূপৃষ্ঠের হিসেবে, কিন্তু সেই 3600 সেকেন্ডেই, আগের 3600 সেকেন্ডেই সে 3570টি অর্ধদোলন দিচ্ছে। তাহলে আমার দোলনকাল নির্ণয় করতে হলে কতটি অর্ধদোলন লাগবে? 2টি অর্ধদোলন। আমরা 2টি অর্ধদোলন হিসেব করি, যে প্রথমত 3570টি অর্ধদোলন দেয়
কত সেকেন্ডে? সেই 3600 সেকেন্ডে। এবং তাহলে দুইটি অর্ধদোলনের সময় কত হবে? 3600 ভাগ 3570 গুণ 2 সেকেন্ড সমান 2.0168 সেকেন্ড। আর সরল সেকেন্ড দোলকের ক্ষেত্রে দুইটি অর্ধদোলনের সময় হচ্ছে টোটাল তার একটা দোলনকাল, অর্থাৎ সেক্ষেত্রে আমরা দোলনকাল বলতে পারছি পাহাড়ের চূড়ায় দোলনকাল সমান 2.0168 সেকেন্ড। তো এইভাবে হিসেব করব এবং মনে রাখবো যে দিনের ভেতর সময় হারাচ্ছে না, ঘন্টায় সময় হারাচ্ছে। ঠিক আছে, পরের প্রশ্ন যেটা বলা আছে, উদ্দীপকের আলোকে পাহাড়ের উচ্চতা নির্ণয় সম্ভব কি? আমরা দেখি নির্ণয় সম্ভব কি। উদ্দীপকের আলোকে আমরা আগে কি কি পেয়েছি? ভূপৃষ্ঠে উদ্দীপকের আলোকে যে দোলনকাল সেটা আমরা পেয়েছি, যেহেতু সেকেন্ড দোলক, দোলনকাল টি সমান 2 সেকেন্ড। আর পাহাড়ে সেটা হচ্ছে পেলাম টি প্রাইম সমান 2.0168 সেকেন্ড। এই দুটি ইনফরমেশন আমরা পেলাম। এখন পাহাড়ের উচ্চতা নির্ণয়ের ইকুয়েশন আমরা জানি, h সমান টি প্রাইম ডিভাইডেড বাই টি মাইনাস 1 ইন্টু আর। এই ইকুয়েশনটা আমরা পড়েছি। তো সেইখানে মান যদি বসে, আর এর মান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা মুখস্থ ভ্যালু বসাতে হবে। আর সমান হচ্ছে 6400 কিলোমিটার বা 6.4 ইন্টু 10⁶ মিটার। তাহলে টি প্রাইম সমান হচ্ছে 2.0168 ডিভাইডেড বাই টি সমান হচ্ছে 2 মাইনাস 1 ইন্টু আর সমান 6.4 ইন্টু 10⁶। তাহলে দাঁড়াচ্ছে এখানে 5333.33 মিটার। এই অঙ্কগুলো কিন্তু এক এক বইয়ে বা এক এক সমাধানের ক্ষেত্রে দেখবে এক এক ভাবে সমাধান করা হয়েছে। কোথাও এই সমীকরণ ব্যবহার করা হয়েছে, কোথাও টি আর সরল অভিকর্ষজ ত্বরণ জি এর যে রিলেশন রয়েছে সেটা ব্যবহার করা হয়েছে। তো সেই হিসেবে ম্যাথের আনসারও কিন্তু অনেক সময় ভ্যারি করে যায়। তো তোমরা তোমাদের সিস্টেমে যেভাবে পড়েছো সেই অনুযায়ী যেই ইকুয়েশনটা যথোপযুক্ত মনে হয় সিচুয়েশন অনুযায়ী, সেটা অনুযায়ী কাজ করে যাবে সঠিক নিয়মে, যা অ্যান্সার আসে তাই। আমার ওই বইতে ওই প্রসেসে করা আছে, এই বইতে এই প্রসেসে করা আছে, এভাবে কিন্তু ম্যাচ করার কোনো প্রয়োজন নেই। আমার উচ্চতা চেয়েছে, উচ্চতার জন্য যা যা ইকুয়েশন আমি জানি সেটা ফলো করে আমি আমার ম্যাথ করে যাব। তো তাহলে দেখছি আমরা উদ্দীপকের আলোকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা সম্ভব। যে উচ্চতা আমরা পেলাম 5333.33 মিটার। যেটা আমরা পেয়েছি, সরি বয়েজ, এখানে ক্যালকুলেশন করলে আমাদের উচ্চতার যে মানটা অ্যাকর্ডিং টু অল ভ্যালুস, সব ভ্যালু ব্যবহার করে উচ্চতার যে মানটা পাই আমরা, সেটা হবে 53,760 মিটার, 53,760 মিটার। ঠিক আছে, এই ভ্যালুটা আমরা পাবো পাহাড়ের উচ্চতাটা। উচ্চতা আমরা নির্ণয় করতে পারছি এক্ষেত্রে। পরের প্রশ্ন দেখি আমরা। চিত্রে সরল ছন্দিত স্পন্দনরত 1 কেজি ভরের বস্তুর শক্তি বনাম সরণ লেখচিত্র দেখানো হলো। গত ক্লাসে এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করেছি, শক্তি বনাম সরণ লেখচিত্র নিয়ে। বস্তুর বিস্তার বলতে এর মান বোঝানো হয়েছে, যে কোনো একদিকে বিস্তারের মান হচ্ছে 0.01 মিটার এবং কম্পাঙ্ক 12 হার্টজ। গ্রাফে এ একদিকে প্লাসে একদিকে মাইনাসে, তার অর্ধেক হচ্ছে প্লাস a/2 মাইনাস a/2। সরণ এবং শক্তি লেখচিত্র দেখানো হয়েছে, বিভব শক্তি, গতি শক্তি এবং মোট শক্তি। তাহলে এবার প্রশ্নগুলো কি কি? x সমান a/2 অবস্থানে বেগ নির্ণয় করো এবং x সমান a/2 এবং x সমান a অবস্থানে শক্তির নিত্যতা বজায় থাকবে কিনা। আমাদের প্রথম প্রশ্ন হলো ক নাম্বার প্রশ্ন, x সমান a/2 অবস্থানে বেগ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি কি দেওয়া আছে সেগুলো আগে একটু লিখে নিতে হবে। আমাদের প্রশ্নে দেওয়া আছে বিস্তার
এ সমান 0.01 মিটার, কম্পাঙ্ক এফ দিয়েও ডিনোট করা যায়, এন দিয়েও ডিনোট করা যায়, 12 হার্জ দেওয়া আছে। আর তেমন কিছু বলা নেই। বস্তুর ভর সেটা বলা আছে এম সমান 1 কেজি। তো এই ইনফরমেশনগুলো বলা আছে। এবং প্রথম প্রশ্নে x সমান a/2 মানে সরণ সমান হচ্ছে a/2, এই অবস্থানে বেগ নির্ণয় করতে হবে। আমরা বেগের ইকুয়েশন জানি, বেগ v সমান ওমেগা ইন্টু √a² মাইনাস x², যেখানে ওমেগা হলো কৌণিক বেগ, কিন্তু ওমেগার মান সরাসরি দেওয়া নাই, বাট এফ কম্পাঙ্ক এফ বলা আছে, ওমেগার সাথে কম্পাঙ্কের একটা সম্পর্ক আছে, ওমেগা সমান 2f, a² মাইনাস x সমান a/2 হোল স্কোয়ার, যেহেতু 2f √a² মাইনাস a²/4। তো এখানে আমরা a² এর মান বসাতে পারি এবং f এর মান বসাতে পারি। √a সমান হচ্ছে 0.01 হোল স্কোয়ার মাইনাস 0.01 হোল স্কোয়ার/4 সমান সমান বেগের যে মানটা পাবো 0.65 মিটার স্কোয়ার। এটা যেহেতু সাধারণ বেগ, সরলরৈখিক বেগ, সুতরাং একক হবে মিটার পার সেকেন্ড। তো ক নম্বর প্রশ্ন গেল। ক নম্বর প্রশ্ন বলছে x সমান a/2 আর x সমান a, এই দুইটি অবস্থানে শক্তির নিত্যতা বজায় থাকবে কি? a/2 এবং a, এই দুই অবস্থানে শক্তির নিত্যতা বজায় থাকে কিনা সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রশ্নে কি কি ভ্যালু দেওয়া আছে সেটা আমরা তো দেখলামই, লিখলাম, একবার আবার লিখছি না। তাহলে আমরা সমাধানে চলে যাই। প্রথমত x সমান a/2, x সমান a/2, যে এই অবস্থানে আমরা যদি শক্তি নিত্যতা প্রমাণ করতে চাই, তাহলে এই অবস্থানে প্রথমত বিভব শক্তি এবং গতি শক্তি নির্ণয় করতে হবে। তো বিভব শক্তি যদি নির্ণয় করতে চাই, ইপি সমান, আমাদের ইকুয়েশন হলো হাফ ইন্টু, আমরা বিভব শক্তির সমীকরণ যেটা জানি, হাফ কে x², সেখান থেকে লিখতে পারি হাফ m ওমেগা² x², হাফ m ওমেগা² x² লিখলাম। এখন আমাদের মানগুলো আমরা যদি বসাতে চাই, তার জন্য হাফ m ওমেগার মান যেহেতু সরাসরি নাই, আছে ফ্রিকোয়েন্সি, তাহলে 2s/f হোল স্কোয়ার, আর x সমান এখানে অবস্থান যেহেতু a/2, x সমান a/2, তাহলে x সমান বসাবো a/2 হোল স্কোয়ার। তাহলে বিভব শক্তি কি দ্বারা 0. আমাদের ভর দেওয়া আছে 1 কেজি ইন্টু টোয়াইস 3.14, ফ্রিকোয়েন্সি বলা আছে মানগুলো 12 হার্জ হোল স্কোয়ার ইন্টু a/2, এই সমান হচ্ছে 0.01/2 হোল স্কোয়ার, সমান সমান আমাদের মান যা দাঁড়ায় সেটা হচ্ছে 0.071 জুল। ঠিক আছে। তো x সমান a/2 অবস্থানে আমরা বিভব শক্তি পেলাম, গতিশক্তিও বের করতে হবে আমাদের। গতিশক্তির ইকুয়েশন আমরা জানি, সরল দোলন গতির ক্ষেত্রে হাফ mv² সমান হাফ ইন্টু হাফ কে a² মাইনাস x², এই সমীকরণটা আমরা পেয়েছিলাম। তো কে এর পরিবর্তে লিখতে পারি m ওমেগা² a² মাইনাস x² সমান সমান m ওমেগা² এর পরিবর্তে লিখতে পারি 2s/f হোল স্কোয়ার a² মাইনাস x² সমান সমান হাফ ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3.14 ইন্টু ফ্রিকোয়েন্সি 12, a² means 0.01 হোল স্কোয়ার মাইনাস x সমান বলা আছে a/2, দ্যাট মিনস 0.01/2 হোল স্কোয়ার সমান সমান
তাহলে আমরা মান কত পাই একটু দেখি। মান দাঁড়াবে সেটা 0.213 জুল। এটা হচ্ছে আমাদের a/2 অবস্থানে গতিশক্তি। এবার x সমান এই অবস্থানে যদি আমরা আচ্ছা a/2 অবস্থানে তাহলে মোট শক্তিটা আমাদের দরকার। মোট শক্তি যেহেতু আমরা শক্তির নিত্যতা ব্যাখ্যা করছি, তাহলে E সমান ইপি প্লাস ইকে সমান 0.071 প্লাস 0.213 জুল সমান আমরা পাই এটি দাঁড়াবে 0.2284 জুল a/2 অবস্থানে মোট শক্তি। তো একই নিয়মে আমাদের প্রশ্ন ছিল a/2 আর এই অবস্থানে শক্তির নিত্যতা বজায় থাকবে কি। একই নিয়মে x সমান এই অবস্থানে আমরা আবার গতিশক্তি বিভব শক্তি হিসেব করব। গতিশক্তি ইপি সমান হচ্ছে হাফ, আমরা আগের ইকুয়েশনের সাথে মিলিয়ে যদি লিখি, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার সমান হাফ এম ওমেগা সমান টুয়াইস পাই এফ হোল স্কোয়ার ইন্টু এক্স, এটা এক্স সমান এ, তাহলে এ স্কোয়ার সমান মান বসালে হাফ ইন্টু 1 ইন্টু 2 3.14, ফ্রিকোয়েন্সির মান 12, এর মান হচ্ছে 0.01 হোল স্কোয়ার সমান গতিশক্তি বিভব শক্তি হচ্ছে 0.284 জুল। আর গতিশক্তি যদি নির্ণয় করি কে সমান হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এক্স সমান যেহেতু এ মাইনাস এ স্কোয়ার সরাসরি আমরা বসাতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 0 হয়, অর্থাৎ গতিশক্তির মান হয় 0। সুতরাং এক্স সমান এ তে মোট শক্তি ই সমান, প্রথমটা যদি E1 ধরি, তো যদি E2 ধরি, ইপি যোগ ইকে সমান 0.284 প্লাস 0 জুল সমান 0.284 জুল। তাহলে এই অবস্থানে আমরা a/2 অবস্থানে মোট শক্তি পেয়েছিলাম, a/2 অবস্থানে মোট শক্তি ছিল 0.284 জুল, এই অবস্থানে মোট শক্তি পেলাম 0.284 জুল। সুতরাং এক্ষেত্রে শক্তির নিত্যতা দুই অবস্থানে বজায় থাকে। ঠিক আছে, এই অঙ্কগুলো অর্থাৎ স্মরণ শক্তি সম্পর্ক এই রিলেটেড অনেক ধরনের ম্যাথ আসে, তো ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে। এটা একটা ফরম্যাট দেখালাম, আরও কি ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটগুলো আশা করি প্র্যাকটিস করবে। পরের প্রশ্ন আমাদের দুটি স্প্রিং ধ্রুবকের মান, স্প্রিং ধ্রুবক বলতে আমরা কে বুঝি, স্প্রিং ধ্রুবকের মান একটা হচ্ছে K1 1.35 ইন্টু 10 স্কোয়ার নিউটন পার মিটার, আর একটা হচ্ছে K2 4.31 ইন্টু 10 স্কোয়ার নিউটন পার মিটার। স্প্রিং দ্বয়ে 8 কেজি এবং 10 কেজি ভরের দুটি ভর ঝুলিয়ে টেনে ছেড়ে দিলে তারা সরল দোলকের ন্যায় দুলতে থাকে। স্প্রিং দ্বয়ে একসঙ্গে ভর ঝুলিয়ে টেনে ছেড়ে দেওয়া মানে এখানে ধরে নেওয়া যায় যে স্প্রিং দুটি শ্রেণী সমবায়ে যুক্ত আছে, ধরে নিচ্ছি আমরা শ্রেণী সমবায়ে যুক্ত আছে। স্প্রিং দ্বয়ে 8 কেজি ও 10 কেজি ভরের দুটি ভর ঝুলিয়ে টেনে ছেড়ে দেওয়া হলো এবং তারা সরল দোলকের ন্যায় দুলতে থাকছে। তো এক্ষেত্রে প্রশ্ন কি, দ্বিতীয় স্প্রিং এর কৌণিক বেগ ও পর্যায়কাল কত? প্রথমত আমরা যদি গ নাম্বার প্রশ্নের উত্তর বের করতে চাই, ক, এখানে দুটি করে প্রশ্ন ইনক্লুড করা হয়েছে। তো প্রথম ক্ষেত্রে দ্বিতীয় স্প্রিং এর
কৌণিক বেগে পর্যায়কাল কত? দ্বিতীয় স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক K2 মান হচ্ছে 4.31 ইন্টু 10 স্কোয়ার নিউটন পার মিটার এবং ভর M2 সমান 10 কেজি প্রশ্নে বলা আছে দ্বিতীয় স্প্রিং এর ক্ষেত্রে। তাহলে আমাদের বের করতে হবে কৌণিক বেগ আর পর্যায়কাল। এখন কৌণিক বেগের সাথে স্প্রিং এর সম্পর্ক ওমেগা সমান √k/m আমরা জানি। তাহলে ওমেগা সমান এখানে ওমেগা 2 সমান, যেহেতু আমরা 2 নম্বর স্প্রিং এর জন্য কাজ করছি, K2/m2 লিখতে পারি। তাহলে ওমেগা 2 সমান লিখতে পারি √k2 সমান হচ্ছে 4.31 ইন্টু 10 স্কোয়ার ডিভাইডেড বাই m2 হচ্ছে 10। তাহলে ওমেগা 2 সমান আমরা পাই, যেটা অ্যান্সার হবে 6.56 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ যেহেতু। দ্বিতীয় বলছে পর্যায়কাল। পর্যায়কাল t সমান আমরা জানি টুয়াইস পাই বাই ওমেগা, যেহেতু t2 সমান, তাহলে টুয়াইস পাই 6.56 যদি লিখি এটা দাঁড়ায় 3.1 ভাগ 0.957 সেকেন্ড। এটা গেল আমাদের প্রথম প্রশ্ন, স্প্রিং এর কৌণিক বেগ ও পর্যায়কাল। দ্বিতীয় প্রশ্নটা কি বলেছে? দ্বিতীয় প্রশ্নটা আমাদের বলেছে স্প্রিং দ্বয়কে সমান্তরালে ঝুলিয়ে দুটি ভর একসাথে যুক্ত করলে, তাহলে স্প্রিং দুটোকে আমরা সমান্তরালে ঝুলাবো এবং দুটো ভর K1 K2 দুটো ভর একসাথে করে যুক্ত করে ঝুলিয়ে দিলে যে দোলক পাওয়া যায়, দুটো ভর একসাথে করা মানে এখানে 8 কেজি আর 10 কেজি ছিল, 18 কেজি একসঙ্গে যদি ঝুলিয়ে দেই, তারপর এটাকে দুলতে দেই, তাহলে যে দোলক পাওয়া যায় তার এবং প্রথম দোলকে আমরা স্প্রিং দুটোকে সিরিজে ধরেছিলাম, শ্রেণীতে ধরেছিলাম, সেই দোলকের দোলনকাল একই হবে কিনা। অর্থাৎ একবার প্রথম দুটি দোলক স্প্রিংকে সিরিজে ধরে যে দোলনকাল পাবো, আবার প্যারালালে ধরে যে দোলনকাল পাবো, দুইটা সমান হবে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, বের করতে হবে। ঠিক আছে, তো সেটা আমরা দেখি। প্রথম ক্ষেত্রে যেহেতু স্প্রিং দুটি সিরিজে যুক্ত, তো সেক্ষেত্রে আমরা যদি দোলনকাল নির্ণয় করতে চাই, প্রথম ক্ষেত্রে আমাদের যেটা বলা হয়েছে, আচ্ছা প্রশ্নটা আমরা আরেকটু খেয়াল করি। স্প্রিং দ্বয়কে সমান্তরালে ঝুলিয়ে দুটি ভর একসাথে যুক্ত করলে যে দোলক পাওয়া যায়, অর্থাৎ সমান্তরালে দুটোকে যুক্ত করলাম, তারপর দুটি ভর একসঙ্গে যুক্ত করে যে দোলক তৈরি করলাম এবং উদ্দীপকে প্রথম দোলকের দোলনকাল। আচ্ছা, এখানে একটু কনফিউশন তৈরি হয়েছে যে উদ্দীপকে প্রথম দোলকের দোলনকাল যদি বলি, তার মানে কিন্তু এখানে ফার্স্ট যে দোলকটা বলা হয়েছে তার দোলনকাল, অর্থাৎ এক্ষেত্রে আমার শ্রেণী সমবায়ের বা শ্রেণী সমবায় ধরে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু বলেছে উদ্দীপকে প্রথম দোলনকাল। যদি এভাবে বলা হতো যে উদ্দীপকে দুটি ভর সমান্তরালে ঝুলিয়ে যে দোলনকাল পাওয়া যায় তার দোলনকাল এবং উদ্দীপকের প্রথম দুটি স্প্রিংকে শ্রেণীতে ঝুলিয়ে যে দোলনকাল পাওয়া যায় তা একই হবে কিনা, তাহলে আমরা ওই শ্রেণী সমবায়টা কনসিডার করতাম। বাট এখানে প্রথম দোলকের দোলনকাল বলা হয়েছে, তাহলে এখানে শ্রেণী সমবায় কনসিডার করার প্রয়োজন নেই। আচ্ছা, প্রথম কথা যেটা বলা হয়েছে দুটি স্প্রিংকে সমান্তরালে ঝুলিয়ে, আমরা ধরলাম দুটি স্প্রিং সমান্তরালে রয়েছে, তো সমান্তরালের ক্ষেত্রে তাদের তুল্য ধ্রুবক যদি বলি কে সমান K1 প্লাস K2, K1 এর মান হচ্ছে 1.35 ইন্টু 10 স্কোয়ার প্লাস K2 মান হচ্ছে 4.31 ইন্টু 10 স্কোয়ার। তো আমরা হিসেব করলে মোট তুল্য স্প্রিং ধ্রুবকটা দাঁড়ায় 5.66 ইন্টু 10 স্কোয়ার নিউটন পার মিটার।
তো তার জন্য যে দোলনকাল, তাহলে টি সমান আমরা জানি টি এর ইকুয়েশন হচ্ছে টয়েস পাই রুট ওভার এম বাই কে। এখানে কে বলতে যদি এখানে প্যারালাল কম্বিনেশন বলি কেপি সেটা বোঝাচ্ছে। আর টোটাল ভর এম সমান এখানে দাঁড়াবে, যেহেতু দুটি ভর একসঙ্গে যুক্ত করার কথা বলা আছে, তাহলে টোটাল ভর এম সমান দাঁড়াবে 8 + 10, দ্যাট মিনস 18 কেজি, সমান সমান 2 × 3.14 রুট ওভার এম সমান 18 ডিভাইডেড বাই প্যারালাল ভ্যালু হচ্ছে 5.66 × 10 স্কোয়ার। আমরা এটা একটু হিসেব করি। দাঁড়াবে 1.12 সেকেন্ড। এটা গেল দুইটি স্প্রিংকে সমান্তরালে ঝুলিয়ে যে দোলক পাবো তার জন্য দোলনকাল। আর প্রথম দোলকের যে দোলনকাল, প্রথম দোলকের দোলনকাল যদি নির্ণয় করতে চাই সেটা হবে টি সমান টয়েস বাই রুট ওভার এম বাই কে। তো প্রথম দোলকের জন্য আমাদের মান হচ্ছে প্রথম দোলকের জন্য এম এর ভ্যালু হচ্ছে কত 8 কেজি ডিভাইডেড বাই কে এর মান হচ্ছে 1.35 × 10 স্কোয়ার, 1.35 × 10 স্কোয়ার। তা আমরা হিসেব করলে যে মানটা দাঁড়ায় অলমোস্ট 1.53 সেকেন্ড। তাহলে একটাকে যদি আমরা T1 ধরি, প্রথম দোলকের দোলনকাল যেহেতু প্রথম দোলক ছিল সেটাকে T1ই ধরেছিলাম, তাহলে প্যারালাল এই কম্বিনেশনের জন্য সেটাকে যদি TP ধরি, তাহলে আমরা বলতে পারি প্রশ্ন ছিল দোলনকাল একই হবে কি না। আমরা দেখতে পাচ্ছি দোলনকাল এক্ষেত্রে কম হবে, কম বেশি হবে, অর্থাৎ সমান হবে না। সুতরাং দোলনকাল, এখানে ব্যাখ্যাটা পুরোটা লিখবে যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা দোলনকাল পেয়েছি এত, আর প্রথম দোলকের দোলনকাল পেলাম এত, সুতরাং দোলনকাল সমান হবে না। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দোলনকালটা আমরা কম পাচ্ছি, আর প্রথম দোলকের দোলনকালটা আমরা বেশি পাচ্ছি। ঠিক আছে, তো স্প্রিং এর সমবায় রিলেটেড ম্যাথও যেটা বললাম প্রথমে একটু কনফিউশন হয়ে গিয়েছিল, যে যদি এখানে বলা থাকতো যে উদ্দীপকে প্রথম দোলকের দোলনকালের জায়গায় উদ্দীপকে প্রথম দুটি স্প্রিং এর শ্রেণী সমবায়ের দোলনকাল একই হবে কিনা, তো তাহলে শ্রেণী সমবায়ের জন্য আমরা তুল্য ধ্রুবক বের করে একই নিয়মে দোলনকাল বের করতে পারতাম। তো এই চ্যাপ্টারে এই ছিল যে ম্যাথগুলো ক্যাটাগরিগুলো রয়েছে সেই রিলেটেড ম্যাথ। তো নেক্সট ক্লাসে আমরা পরের চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 9 শুরু করব, এবং এই চ্যাপ্টারের যত রকমের ম্যাথ আছে আশা করি তোমরা প্র্যাকটিস করবে, কারণ বলেছি যে যদিও কলেজ না খুলে তোমাদের সৃজনশীল প্রশ্নের পরীক্ষা নাও হয়, গুগল ফর্মে হয়, তারপরও তোমাদের আলটিমেটলি কিন্তু পরীক্ষা দিতে হবে সৃজনশীল প্রশ্নেই। বোর্ড এক্সাম বলো কিংবা কলেজেও, কলেজ যদি খুলে যায় ইয়ার ফাইনাল এক্সামও কিন্তু সেই ফর্মেটেই দিতে হবে। কাজেই সৃজনশীলের প্রিপারেশনটাও রাখবে, একবারই চ্যাপ্টারগুলো প্রিপারেশন শেষ করবে। ঠিক আছে বয়েজ, ধন্যবাদ তোমাদেরকে ক্লাসে জয়েন করার জন্য।